আজ থেকে আমরা কোর 2 এর যে চ্যাপ্টার্স তার টিউটোরিয়ালস করব। তো প্রথম টিউটোরিয়াল হচ্ছে অন সিকোয়েন্সেস। তোমাদের যেটা অ্যাডভাইস দেব সেটা হচ্ছে যে থিওরির যে ক্লাসগুলো করা আছে সেটা যদি না দেখে থাকো তাহলে এটার সাথে সাথে ওটা দেখতে থাকো, নাহলে অসুবিধে হবে। সো প্রথম যে টিউটোরিয়াল করছি সেটা তোমার প্রথম চ্যাপ্টারের উপরে নির্ভর করে আছে, প্রথম লেকচারের উপরে। তো অন্তত সেটা দেখবে বিফোর লুকিং এট দ্য প্রবলেমস। আর সো লেট আস সি উইদাউট এনি মোর অ্যাডু যে প্রথমে অঙ্কটা ট্রিভিয়াল প্রায়, যে একটা সিকোয়েন্স দিয়েছে সেই সিকোয়েন্সটা দেখাতে হবে যে ওটা বাউন্ডেড সিকোয়েন্স। তাহলে হোয়াট ইজ ইয়োর সিকোয়েন্স? সিকোয়েন্স ইজ 3n plus 1 by n plus 1। তার মানে যে এই সিকোয়েন্সের n এর টার্মটা হচ্ছে 3n plus 1 divided by n plus 1। তোমাকে দেখাতে হবে যে এই সিকোয়েন্সটা বাউন্ডেড। তার মানে এইটার যে টার্মস অফ দিস সিকোয়েন্স তারা একটা আহ, তাদের একটা লোয়ার বাউন্ড আর একটা আপার বাউন্ড আছে, এটা তোমায় প্রমাণ করতে হবে। তো প্রথমত যেহেতু n is always a positive integer here, তাহলে 3n plus 1 by n plus 1 is greater than 0. That is not a problem. And you want to show that it is less than some number. তো there are two ways of seeing it, ঠিক আছে? একটা হচ্ছে যে if you have a sequence which is convergent, then it is automatically bounded, right? তো ওটা মানে তুমি জাস্ট এটা লিমিটটা কম্পিউট করে ফেলো আর সেই লিমিটটা এক্সিস্ট করবে। আহ, সুতরাং এটা একটা বাউন্ডেড সিকোয়েন্স হবে সেইভাবে বলতে পারো। কিন্তু এই প্রথম দু তিনটে অঙ্ক আমি দেখাতে চাইছি যে আমি যদি কনভার্জেন্সের দিকে নাও যাই তাহলেও আমি কি করে বাউন্ডেডনেস দেখাতে পারি। এই এক্সারসাইজটা করে আমাদের যেটা সুবিধে হবে যে আরো একটু কমপ্লিকেটেড প্রবলেমস হলে আমরা সেখানেও ম্যানেজ করতে পারবো। তো আইডিয়াটা কি, যে তুমি দেখো এটা একটা rational number, right? 3n plus 1 divided by n plus 1। তো এটার যে নিউমারেটর সেটাকে তুমি সাম স্কেলার ইনটু দ্য ডিনোমিনেটর প্লাস সাম আদার স্কেলার এরকম করে লেখার চেষ্টা করবে। তাহলে তোমার এখানে ডিনোমিনেটরে n প্লাস 1 রয়েছে, রাইট? আর নিউমারেটরে 3n রয়েছে প্লাস 1। সো 3n যেহেতু রয়েছে সেই জন্যই তুমি নিউমারেটরে প্রথমে 3 টাইমস n প্লাস 1 এটা লিখছো, ঠিক আছে? তাহলে যেটা এক্সট্রা এসে যাচ্ছে সেটা হচ্ছে 3 টাইমস n প্লাস 1 লিখলে 3n প্লাস 3 এসে যাচ্ছে। তো কিন্তু তোমাকে ওটাকে ইকুয়াল টু 3n প্লাস 1 করতে হবে, সুতরাং তুমি 2টা সাবট্রাক্ট করছো। সো বেসিক আইডিয়া যেটা হচ্ছে যে তোমার নিউমারেটর is equal to some scalar times the denominator প্লাস সাম আদার স্কেলার, ঠিক আছে? প্লাস লিখছি মানে যে এই অঙ্কেই দেখতে পাচ্ছ যে এই স্কেলারটা যে সবসময় পজিটিভ হতে হবে এ আর বি এরকম কোনো কথা নেই, হ্যাঁ? ওরা নেগেটিভও হতে পারে। যেমন এই অঙ্কেই তুমি দেখতে পাচ্ছ যে বি এর সমান হচ্ছে -2। তাহলে এটাই হচ্ছে আইডিয়া, হ্যাঁ? এটা করে লাভটা কি হবে, যে তুমি যদি নিউমারেটর ডিভাইডেড বাই ডিনোমিনেটর করো তাহলে এটা ডিভাইডেড বাই ডিনোমিনেটর হয়। তাহলে this just becomes equal to a plus b times b by sorry the denominator, এরকম একটা জিনিস আসছে। তাতে তোমার স্টাডি করতে সুবিধা হয়, সেই জন্যই এই কাজটা করা। হ্যাঁ, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 3 টাইমস n প্লাস 1 মাইনাস 2 ডিভাইডেড বাই n প্লাস 1 হয়েছে। সুতরাং এটা হয়ে যাচ্ছে 3 মাইনাস 2 বাই n প্লাস 1। এবারে 2 বাই n প্লাস 1 কেমন নাম্বার? 2 বাই n প্লাস 1 একটা পজিটিভ নাম্বার, সেই জন্য 3 থেকে একটা পজিটিভ নাম্বার যদি তুমি সাবট্রাক্ট করো তাহলে ওটা 3 এর থেকে ছোট হবে, রাইট? তাহলে তুমি পেয়ে যাচ্ছ কি, যে 3n plus 1 divided by n plus 1 is also less than 3. So 3n plus 1 divided by n plus 1 are all lying between the numbers 0 and 3 for every positive integer n. Hence the sequence is bounded, as trivial as that, right? ওকে, সো আইডিয়াটা বুঝেছো আশা করি। তো আমরা দু একটা আরো অঙ্ক এরকম দেখে নিই। হ্যাঁ, পরের অঙ্কতে দেখো একই টাইপের, যে 4n plus 3 divided by n plus 2
এই সিকোয়েন্সটা দিয়েছে আর বলছে যে এটা বাউন্ডেড দেখাও। আমরা লিমিট না কম্পিউট করে বাউন্ডেডনেসটা দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে আবার করে কি করছি, যে প্রথমত লক্ষ্য করছি যে n যেহেতু একটা পজিটিভ ইন্টিজার, সেই জন্য 4n প্লাস 3 ডিভাইডেড বাই n প্লাস 2 এই নাম্বারটা তোমার পজিটিভ হবে। আর সেকেন্ডলি 4n প্লাস 3 কে তুমি লিখতে পারো 4 টাইমস n প্লাস 2 মাইনাস 5, তাই না? কি করে লিখেছি সেটা আমি অলরেডি আগের অঙ্কেও বোঝালাম, যে আমি এখানে 4n রয়েছে, তলায় n প্লাস 2 রয়েছে, তাহলে আমি ডিনোমিনেটর টাইমস আর স্কেলার যদি করতে চাই তাহলে অবভিয়াস চয়েস ইজ 4, রাইট? সো 4 ইন্টু n প্লাস 2 করলাম, তাহলে কি হয়ে গেল, 4n প্লাস 8 হয়ে গেল। আমাকে ওটাকে ইকুয়াল টু 4n প্লাস 3 করতে হয়, সুতরাং আই হ্যাভ টু সাবট্রাক্ট আ 5. So therefore I am getting just 4 times n plus 2 minus 5. তাহলে এই নাম্বারটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, 4 minus 5 by n plus 2. Again 5 by n plus 2 is a positive number, so you are subtracting that positive number from 4. Therefore what you are getting is something which is less than 4. Therefore for every positive integer n, 4n plus 3 divided by n plus 2 is a number which lies between 0 and 4. Hence the given sequence is bounded, right? So again this is the same type of problem, okay? ওখানে 4n plus 3 ছিল, এখানে 4n plus 5 নিয়ে নিয়েছি, 4n plus 5 divided by n plus 2. So obviously this will also be bounded. The numbers are all greater than 0, and you can write 4n plus 5 divided by n plus 2 as 4 minus 3 divided by n plus 2. স্লাইডে দেখতেই পাচ্ছ, very simple calculation, 4 times n plus 2 minus 3 etc. So again 3 by n plus 2 is positive, so 4 minus 3 by n plus 2 is less than 4. Hence every term of the sequence lies between 0 and 4. Therefore the given sequence is bounded. Very good. So next question is, examine the convergence of the sequence 4n square, right? The 4n squared sequence টা কেমন দেখতে, it looks like প্রথম টার্মটা হবে 4, তারপরে হবে 4 into 4, right? 2 স্কোয়ার করতে হবে, তাহলে সেকেন্ড টার্মটা হয়ে যাচ্ছে 16, থার্ডটা কি হবে 4 into 3 squared, so that is 9 into 4, so 36. So you are getting such numbers, right? First one is 4, then you are getting 16, 4 into 2 squared, then you are getting 4 into 3 squared, so that is 36. Then you'll get something more which I am not going to even attempt to calculate, কারণ আমি করলে ভুল করব। তুমি 4 into 4 square পাবে, তার মানে 4 কিউব পাবে, সেটা আরো বাড়বে। তারপরে 4 into 5 square মানে 4 into 25, ওটা সহজ, ওটা 100 হবে, ইত্যাদি করে তুমি এই সিকোয়েন্সটা পাচ্ছ। তাহলে বুঝতেই পারছো, from your observation itself, your mathematical intuition is telling you that this is a divergent sequence. All you have to do is that you have to show it by using the definition. ঠিক আছে? তাহলে এটা ডাইভারজেন্ট যে হবে সেটা কেন হবে সেটা দেখার জন্য আমি কি করব, আমি যে কোনো একটা কে পজিটিভ নাম্বার নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে আমি দেখাতে চাইছি কি, আমি দেখাতে চাইছি যে 4n squared is greater than k after a certain term, ঠিক আছে? তার মানে তোমার বেসিক্যালি জিনিস তুমি কি দেখাতে চাইছো, যে তোমার যদি যে কোনো একটা পজিটিভ নাম্বার কে নিয়ে নাও, ঠিক আছে, তাহলে একটা টার্মের পর থেকে যাবতীয় টার্মস অফ দ্য সিকোয়েন্স কে থেকে বড় হবে, এটা তোমার দেখানোর অ্যাম্বিশন, ঠিক আছে? তার মানে 4n স্কোয়ারটা গ্রেটার দ্যান কে দেখাতে হবে। তাহলে এই অঙ্কগুলো কি করে করা হয়, একটু ব্যাক ক্যালকুলেশন করে করা হয়। আমাকে করতে হবে কি, যে এই গিভেন কে এর জন্য আমাকে একটা ক্যাপিটাল এন খুঁজতে হবে পজিটিভ ইন্টিজার, যার পর থেকে এই 4n স্কোয়ার গ্রেটার দ্যান কে এই ইনইকুয়ালিটিটা হোল্ড করবে। তাহলে এটার দিকে আমি তাকাবো, এটার মানে কি, এটার মানে হচ্ছে n স্কোয়ারটাকে আমাকে দেখাতে হবে k ডিভাইডেড বাই 4, এটার থেকে বড়, তাই না? তাহলে এটা দেখাতে হবে মানে আমি যদি পজিটিভ স্কোয়ার রুট নিয়ে নিই, আমাকে দেখাতে হবে n টা গ্রেটার দ্যান স্কোয়ার রুট অফ k ডিভাইডেড বাই 2।
আমি যদি এটা দেখিয়ে দিতে পারি যে n গ্রেটার দ্যান স্কোয়ার রুট অফ k বাই 2, তাহলে আমি দেখিয়ে দিতে পারছি যে 4n স্কোয়ারটা গ্রেটার দ্যান k। তাহলে n গ্রেটার দ্যান স্কোয়ার রুট অফ k বাই 2 আমি চাই। তাহলে আমার যে পজিটিভ ইন্টিজার নিতে হবে সেটাকে আমি যদি স্কোয়ার রুট অফ k বাই 2 থেকে বড় নিয়ে নিই তাহলেই হয়ে যাবে। তাহলে আমি কি করলাম, আমি স্কোয়ার রুট অফ k বাই 2 এ বক্সটা নিলাম। বক্স মানে গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান অর ইকুয়াল টু স্কোয়ার রুট অফ k বাই 2, তাই না? আর সেটার সাথে প্লাস 1 করলাম। তাহলে আমি তো এটা জানি যে যে কোনো একটা রিয়েল নাম্বার x যদি দেওয়া থাকে তাহলে আমার বক্স এক্সটা হচ্ছে তোমার গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান অর ইকুয়াল টু x। সুতরাং বক্স এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু x, এটা নিয়ে কোনো চিন্তা নেই। আর অবশ্যই করে বক্স এক্স এর সাথে যদি 1 যোগ করে দাও তাহলে যে ইন্টিজারটা পাবে সেটা x এর থেকে বড় হয়ে যাবে, কারণ বক্স এক্স ওয়াজ দ্য গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান অর ইকুয়াল টু x। তার মানে বক্স এক্স প্লাস 1 টা লেস দ্যান অর ইকুয়াল টু x হতে পারে না। সুতরাং বাই ল অফ ট্রাইকোটমি তোমার কি দাঁড়াচ্ছে যে বক্স এক্স প্লাস 1 টা এক্স এর চেয়ে বড় হতে হবে, তাই না? তিনটের মধ্যে একটা ঘটনা তো ঘটতেই হবে, সুতরাং ওটা এক্স এর থেকে বড় হবে। তাহলে এটা যে কোনো রিয়েল নাম্বারের জন্য হয়। তাহলে আমি যে ক্যাপিটাল এন খুঁজবো to show that this sequence is diverging to infinity, I'm sorry, I'm very very sorry, হ্যাঁ, সো ওইটাকেও আমরা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করছি। হ্যাঁ, তাহলে এই যে ক্যাপিটাল এন যে পজিটিভ ইন্টিজার খুঁজছি সেই পজিটিভ ইন্টিজারটা আমি এক্স্যাক্টলি নিয়ে নিচ্ছি বক্স অফ স্কোয়ার রুট অফ k বাই 2 প্লাস 1। তাহলে সেটা নিলে কি হচ্ছে, ওটা স্কোয়ার রুট অফ k বাই 2 থেকে স্ট্রিক্টলি বড় হয়ে যাচ্ছে। তাহলে n যদি এই ক্যাপিটাল N মানে বক্স অফ স্কোয়ার রুট অফ k বাই 2 প্লাস 1 থেকে বড় নিয়ে নিই, তাহলে এবারে আমি ব্যাক ক্যালকুলেশন থেকে জানি যে তাতে দাঁড়ায় কি যে n টা গ্রেটার দ্যান স্কোয়ার রুট অফ k বাই 2 মানে n স্কোয়ার গ্রেটার দ্যান k বাই 4, তার মানে 4n স্কোয়ার ইজ গ্রেটার দ্যান k। তাহলে যে কোনো k যদি তুমি পজিটিভ নাও, তুমি একটা পজিটিভ ইন্টিজার ক্যাপিটাল N পেয়ে গেছো, যার পর থেকে যদি তুমি টার্মস অফ দ্য সিকোয়েন্স, সেই টার্মের পর থেকে যদি টার্মস অফ দ্য সিকোয়েন্স নিয়ে ভাবো, তারা সব k এর চেয়ে বড় হচ্ছে। সো 4n স্কোয়ার ইজ বিকামিং গ্রেটার দ্যান k। Therefore, limit n tending to infinity, 4n squared is infinity, right? This is the short way of writing that the sequence 4n squared is diverging to infinity as n tends to infinity, right? So hopefully this is clear. Okay, so let us go to another problem. Next problem কি বলছে যে suppose you take xn is equal to minus 1 to the power n and yn be equal to x1 plus x2 plus x3 plus etc. till xn divided by n. তাহলে দেখাতে বলছে যে yn is a convergent sequence। ঠিক আছে, তাহলে তোমার why is this interesting is the fact that xn as it is not convergent, right? So কারণ এটা oscillating sequence, এটা তোমরা দেখেছো যে যদি n টা ইভেন হয় তাহলে xn এর মান হচ্ছে 1, আর যদি n odd হয় তাহলে xn এর মান হচ্ছে -1। So that is an oscillating sequence। এবারে তার arithmetic mean sequence যদি তুমি নাও তাহলে সেটা কিন্তু কনভার্জ করে যাচ্ছে। ঠিক আছে, সো সেটা কেন হবে, you actually calculate what is your yn going to be, তাই না? তাহলে yn শুরুটা কোথা থেকে হবে, y1 থেকে। তাহলে y1 টা হচ্ছে তোমার জাস্ট x1 ডিভাইডেড বাই 1, তার মানে y1 is just equal to x1। x1 সমান কত, -1। তাহলে y1 টা তোমার হচ্ছে equal to -1, right? Okay, what is y2? y2 is going to be equal to, your formula is given as x1 plus x2 divided by 2, right? So what was x1? x1 was equal to -1, x2 was equal to 1, তাই না? -1 to the power n তোমার ফর্মুলার দেওয়া আছে, তাহলে x1 টা হচ্ছে -1 আর x2 টা হচ্ছে 1, তাহলে -1 plus 1 divided by 2, so this is becoming 0, right? So y2 will become 0. What will be y3? y3 will be equal to x1 plus x2 plus x3 divided by 3.
So that will become -1 +1 -1, right? Every odd xn is equal to, for every odd n, sorry, xn is equal to -1. For every even n, xn is equal to 1. তাহলে আমি এটা পাচ্ছি y3 টা কি হয়ে যাচ্ছে -1 +1 -1 ডিভাইডেড বাই 3 এরকম জিনিস। তাহলে কি হবে, এটা জাস্ট হয়ে যাবে -1/3। তাহলে প্যাটার্নটা এবারে দেখতে পাচ্ছ। y4 কি হবে, আরেকটা 1 উপরে নিউমারেটরে যোগ করতে হবে আর ডিনোমিনেটরটাকে 4 নিতে হবে। কিন্তু নিউমারেটরে তাহলে কি হয়ে যাচ্ছে -1 +1 -1 +1, সুতরাং ওটা 0 হয়ে যাচ্ছে। আর যদি y5 নাও তাহলে কি হবে, তোমার ওই -1 1 পেয়ার ওয়াইজ ক্যান্সেল হতে হতে এগোবে, লাস্টে একটা -1 পড়ে থাকবে। সুতরাং y5 টা আবার -1/5 হয়ে যাবে, রাইট? তাহলে তোমার যে ভ্যালিউজ পাচ্ছ সেটা কিভাবে পাচ্ছ, যে যদি n ইভেন হয় তাহলে yn টা 0 হচ্ছে, আর যদি n অড হয় তাহলে yn টা -1/n হচ্ছে। তাহলে এই সিকোয়েন্সটা কিরকম দাঁড়াচ্ছে দেখো, যে প্রত্যেকটা ইভেনে n এর জন্য ওটা 0 ভ্যালুতে ল্যান্ড করে যাচ্ছে, আর অডে ওটা ওই -1 দিয়ে শুরু করে -1 -1/3 -1/5 -1/7 এরকম করে ক্রমশ বাড়ছে টুয়ার্ডস 0, রাইট? কারণ নেগেটিভ সাইনটা আছে। ওকে, তাহলে this yn is actually going to converge to 0 is believable, আর এটাকে প্রুভ করবে কি করে, you have to show that given any epsilon greater than 0, mod yn is less than epsilon after a certain term, তাই না? তাহলে যদি n গুলো ইভেন হয় তাহলে তো আমার চিন্তা করার কিছু নেই, কারণ yn গুলো 0, তাহলে mod yn টাও 0, সুতরাং ওটা লেস দেন এপসাইলন হতে বাধ্য। এবারে n যদি অড হয় তাহলে mod yn সমান কত হচ্ছে 1/n, তাহলে 1/n কে তোমায় এপসাইলন থেকে ছোট দেখাতে হবে, ঠিক আছে? তাহলে এই ক্যালকুলেশনটা তোমরা আমি লেকচারের সময়ও করে দেখিয়েছি। তাহলে তোমায় 1/n টাকে লেস দেন এপসাইলন দেখাতে হলে তোমায় কি দেখাতে হবে, তোমায় দেখাতে হবে যে 1/epsilon টা তোমার দেন n, তাই না? এবারে 1/epsilon এর সম্বন্ধে এক্ষুনি যে জ্ঞান দিচ্ছিলাম is going to be less than 1/epsilon এর বক্স প্লাস 1, তাই তো? তাহলে 1/epsilon এর বক্স প্লাস 1 এটাই তোমার ক্যাপিটাল N তুমি নিয়ে নেবে, তাহলে সেটা একটা পজিটিভ ইন্টিজার হয়ে যাচ্ছে। পজিটিভ ইন্টিজার এই কারণে হচ্ছে যে এপসাইলনটা তোমার গ্রেটার দ্যান 0, সুতরাং বক্স অফ 1/epsilon টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, রাইট? তাহলে বক্স অফ 1/epsilon প্লাস 1 সেটা অবশ্যই করে গ্রেটার দ্যান 0 একটা ইন্টিজার। সো ইট ইজ এ পজিটিভ ইন্টিজার। ছোট হাতের n যদি ওটার থেকে বড় নাও তাহলে সেটা 1/epsilon এর থেকে বড় হবে অটোমেটিক্যালি, তাহলে 1/n টা এপসাইলন এর থেকে ছোট হবে। তাহলে এই জিনিসটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে তুমি স্লাইডের উপরে যে টাইপড অংশটা দেখছো, অবভিয়াসলি ওটা আমরা করার জন্য কি করতে হয় আমাদের, যে একটা ব্যাক ক্যালকুলেশন করে নিতে হয়, ঠিক আছে? করে আমি খুঁজি, মানে আমার এপসাইলনটা দিয়ে দিয়েছে, আমাকে একটা ক্যাপিটাল এন খুঁজতে হবে যাতে ওই ক্যাপিটাল এন এর টার্মের পর থেকে যাবতীয় টার্ম গুলো এপসাইলন নেবারহুড অফ দ্য গিভেন অফ দ্য পয়েন্ট অফ সাম পয়েন্ট থাকে, যেন সে সাম পয়েন্টটা এখানে বোঝা যাচ্ছে যে 0ই হবে, ঠিক আছে? তাহলে তুমি পেয়ে যাচ্ছ যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি yn ইজ ইকুয়াল টু 0। অলরাইট, সো আশা করি আমি বোঝাতে পেরেছি। ওকে, so these are very small problems, so maybe 2 marks or 3 marks, something like that, but obviously since they have positive marks they are important. Okay, so let us look at another exercise. কি বলছে যে show the not show but examine the convergence of the sequence 1/1 plus 2 to the power n minus 1, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে যে 1/1 plus 2 to the power n minus 1 এটার লিমিট as n tends to infinity exist করে কিনা এটা আমায় জানতে হবে। So again I have done some back calculation, but let me just stress the fact. So what have I done? এই যে প্রথম অংশে
প্রথমত একটা জিনিস লক্ষ্য করো যে n যদি একটা পজিটিভ ইন্টিজার হয়, তার মানে n-1টা কিরকম নাম্বার, সেটা 0 থেকে বড় বা সমান, তাই না? তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে যে n-1টা 0 থেকে বড় বা সমান, সুতরাং তোমার 2 টু দি পাওয়ার n-1 যে নাম্বারটা, সেটা তোমার 2 টু দি পাওয়ার 0 থেকে বড় বা সমান। তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে 2 টু দি পাওয়ার n-1টা সবসময় একের চেয়ে বড় বা সমান। তাহলে ওটার সাথে তুমি যদি আরেকটা 1 যোগ করে দাও, তাহলে 1 প্লাস 2 টু দি পাওয়ার n-1 is going to be greater than or equal to 2 to the power 0 plus 1 এর থেকে বড়, তার মানে 2 এর চেয়ে বড়। ঠিক আছে? তাহলে 1 by 1 plus 2 to the power n-1 যদি নাও, তাহলে 1 by 1 plus 2 to the power n-1, that is going to be less than half. At least this much is true, right? এটার চাইতে বেশি অ্যাকচুয়ালি ট্রু, তো সেটা আমি বলছি। আর এটাও লক্ষ্য করো যে 1 plus 2 to the power n-1, যে কারণে এটা বলতে শুরু করলাম অ্যাকচুয়ালি, 1 plus 2 to the power n-1 তাহলে কিরকম নাম্বার? দ্যাট ইজ আ পজিটিভ নাম্বার। ওকে, তাহলে ওটার যদি তুমি 1 by 1 plus 2 to the power n-1 নাম্বারটা ভাবো আর কি, সেটা is also going to be positive. So that is the first observation. Okay, next observation is যে 1 plus 2 to the power n-1 is also greater than the power n-1. There's nothing extraordinary about that, right? So if you take 1 by 1 plus 2 to the power n-1, that will be less than 1 by 2 to the power n-1. এতটা অবধিতে কোনো অসুবিধে নেই, মানে এই যে ইনইকুয়ালিটিটা এখানে লিখেছি, এর পরের ইনইকুয়ালিটিতেও অসুবিধে নেই, কিন্তু এটা তোমায় দেখাতে হবে। ঠিক আছে? কি বলছি যে 1 by 2 to the power n-1 is less than 1 by n-1, এই কথাটা বলতে চাইছি। কিন্তু এই কথাটা বলতে পারবো কখন? যখন n is greater than equal to 2. It is only then that it is true. ঠিক আছে? তাহলে তুমি একটা কেস আমি করে দেখি যে দেখো, এটা রিজন প্রথম তো অবভিয়াসলি বুঝতেই পারছো যে 1 বাই n-1 লিখতে চাইলে আমাকে n-1টাকে গ্রেটার দ্যান 0 হতেই হবে, সুতরাং nটাকে গ্রেটার দ্যান 1 হতে হবে। ঠিক আছে? এবারে এই যে এই ধরনের ইনইকুয়ালিটি যদি প্রমাণ করতে হয়, হোয়াট ইজ দ্য মেথড অফ প্রুভিং ইট? দ্য মেথড ইজ বাই ইন্ডাকশন। সো let us first see what is happening at n equal to 2. তাহলে n equal to 2 যদি বসাও, তাহলে n-1 মানে হচ্ছে 1, রাইট? তাহলে এই যে নাম্বারটা 1 by 2 to the power n-1, এটা তার মানে আমি করছি কি n equal to 2 এর জন্য চেক করছি। ঠিক আছে? তাহলে এটা জাস্ট হয়ে যাচ্ছে হাফ, রাইট? আর এইদিকে কি হবে? n সমান 2 বসালে 1 by 2 minus 1, so that is 1 by 1, তার মানে 1, তাহলে হাফ ইজ লেস দেন 1, এটা তো ভেরিফাই করে নিলাম। ঠিক আছে? তাহলে এটা সত্য হলো। এবারে তুমি নেক্সট স্টেপটা কি করবে? যে ধরে নাও যে কোনো একটা কে এর জন্য এটা সত্যি। ঠিক আছে? সো ফর সাম কে গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, you let that 1 by 2 to the power k minus 1 is less than 1 by k minus 1, রাইট? তাহলে সেখান থেকে তুমি এই জায়গাটা একটু ইরেজ করে দিই। ঠিক আছে? জায়গা হবে আমার। ওকে, সো এটা তুমি ধরে নিচ্ছ। তাহলে নেক্সট স্টেপটা কি করতে হবে? সো দ্যাট ইমপ্লাইজ ইফ ইউ লুক অ্যাট 1 by 2 to the power k, then what is that equal to? That is equal to 1 by 2 into 1 by 2 to the power k minus 1, right? So what is that going to be? Use this induction hypothesis, that is going to be less than 1 by 2 into k minus 1, তাই তো? তার মানে কি? that is equal to 1 by 2k minus 2. আমি আশা করি আমি ফাস্ট হচ্ছি না। আমি কি করছি যে এই যে 1 by 2 to the power n-1 is less than 1 by n-1, এই ইনইকুয়ালিটিটা প্রুভ করে দেখাতে চাইছি। আমি এটাকে এক্সারসাইজ হিসেবেও দিয়ে দিতে পারতাম, বাট লেট আস জাস্ট
অনেক পুরনো হয়ে গেছে জিনিসগুলো, সো লেট আস জাস্ট রিফ্রেশ আওয়ার মেমোরিজ। তো ইন্ডাকশনটা কি করে করতে হয়, যে তুমি প্রথমে একটা পার্টিকুলার নাম্বারের জন্য চেক করবে যে ওটা হচ্ছে কিনা। তো n equal to 2 এর জন্য তুমি চেক করে নিয়েছো। এবারে তুমি কি করছো, যে যে কোনো একটা k গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 এর জন্য ধরে নিচ্ছ যে যে ইনইকুয়ালিটিটা দেওয়া আছে বা যে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট দেওয়া আছে সেটা সত্য। তাহলে তুমি এখানে আমার ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা হচ্ছে 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ লেস দেন 1/n মাইনাস 1, সেটাকে ধরে নিয়েছো যে দ্যাট ইজ ট্রু ফর n ইজ ইকুয়াল টু k। অলরাইট, করে তুমি দেখাতে চাইছো যে এবারে আমি n ইজ ইকুয়াল টু k প্লাস 1 বসালেও এই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা সত্য হবে। তো তুমি যে সেটা করতে শুরু করলে, তাহলে 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1 এ n এর জায়গায় k প্লাস 1 বসালে কি পাচ্ছ, 1/2 টু দি পাওয়ার k। এবারে কি করছো, যে 1/2 টু দি পাওয়ার k মাইনাস 1 এর সম্বন্ধে তোমার কিছু একটা নলেজ আছে, তো সেটাকে তুমি ব্যবহার করবে। সেই জন্য তুমি 2 টু দি পাওয়ার k এর জায়গায় 2 ইন্টু 2 টু দি পাওয়ার k মাইনাস 1 এরকম করে ভেঙে লিখছো। তাহলে জিনিসটা হয়ে যাচ্ছে 1/2 to the power k is equal to 1/2 into 1/2 to the power k minus 1. এবার কি জানা আছে, 1/2 to the power k minus 1 is less than 1/k minus 1. সুতরাং দাঁড়িয়ে গেল কি, যে 1/2 to the power k is less than 1/2 into k minus 1. এবার 2 into k minus 1 মানে কত, 2k minus 2. সুতরাং ওটা হয়ে গেল ইকুয়াল টু 1/2k minus 2। ঠিক আছে, তাহলে তুমি পেয়ে গেলে কি, যে 1/2 to the power k is less than 1/2 to the 2k minus 2। এবার 2k মাইনাস 2 কেমন নাম্বার, সেটা 2k চেয়ে কি দরকার, সরি, তোমার দরকার হচ্ছে এখানে n সমান k প্লাস 1 মানে 1/k থেকে এটাকে ছোট দেখাতে হবে, রাইট? সো 1/2k মাইনাস 2 ইজ লেস দেন 1/k, এটা তুমি বলতে চাইছো। তার মানে তুমি বলতে চাইছো যে k ইজ লেস দেন 2k মাইনাস 2, রাইট? এটা হচ্ছে তোমার প্রশ্ন। তার মানে তুমি বলতে পারো, দাঁড়া এক সেকেন্ড, I'm creating some space in my slide. So I want that k is less than 2k minus 2. এটা যদি হয়ে যায় তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে, সলভ হয়ে যাবে, তাই না? তার মানে আমি যদি দেখাতে পারি যে k is greater than 2, তাহলেই আমার অঙ্কটা সলভ হয়ে যায়, রাইট? So why do I want to put less than? Let us put less than or equal to, ঠিক আছে? তাহলে আমার জীবনটা সহজ হয়ে যাবে। 1/2k minus 2 less than or equal to 1/k যদি দেখাই, তাহলেই তো প্রবলেম সলভড। কারণ আমি দেখিয়ে দিয়েছি 1/2 to the power k is less than, strictly less than 1/2k minus 2। তাহলে 1/2k minus 2 কে আমি যদি less than or equal to 1/k দেখিয়ে দিই, তাহলে আমার ট্রানজিটিভিটি থেকে কি এসে যাচ্ছে, 1/2 টু দি পাওয়ার k লেস, স্ট্রিক্টলি লেস দেন 1/k এসে যাচ্ছে, কারণ এখানে মাঝখানে একটা স্ট্রিক্টলি লেস দেন রয়েছে। ঠিক আছে, তাহলে প্রবলেমটা আমার যেটা পড়ে থাকলো সেটা দেখাতে হচ্ছে যে 1/2k minus 2 is less than or equal to 1/k। তার মানে আমি যদি দেখিয়ে দিতে পারি যে k is less than or equal to 2k minus 2, তাহলেই হয়ে যায়। তাহলে আমি কি করছি, এই 2 টাকে বাঁ দিকে নিয়ে যাব আর k টাকে ডান দিকে নিয়ে যাব। তাহলে আমি যদি দেখিয়ে দিতে পারি যে k টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, দেখো 2k মাইনাস k করলে k হয়, তাহলে k গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হলেই প্রবলেমটা সলভড। তো সেটা তো নিয়েইছি, তাই না? এটা তো নেওয়াই আছে যে k গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। তাহলে k, এবারে এটা এইসব ছিল ব্যাক ক্যালকুলেশন। তাহলে এবার প্রমাণটা কিভাবে লিখতে চাইবো, k গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 মানে হচ্ছে k লেস দ্যান অর ইকুয়াল টু 2k মাইনাস 2। তার মানে 1/k is greater than equal to 1/2k minus 2, আর 1/2k minus 2 is greater than 1/2 to the power k, মানে n is equal to k plus 1 বসালেও ওই ইনইকুয়ালিটিটা সত্যি। সুতরাং ওই ইনইকুয়ালিটি বাই দ্য প্রিন্সিপাল অফ ইন্ডাকশন ট্রু ফর অল n। তাহলে আমি এটা পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডে অ্যালজেব্রা করতে হলো, সেই অ্যালজেব্রা থেকে আমরা কি প্রমাণ করে দিচ্ছি, যে 1/2 টু দি পাওয়ার, সরি, 1/1 প্লাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1
এই যে নাম্বারস গুলো তোমার 0 থেকে বড় আর 1/n minus 1 এর থেকে ছোট ফর অল n greater than equal to 2. This much is sufficient, তাই না? তাহলে এবারে দেখো যে জিরো সিকোয়েন্স is converging to 0 obviously, আর এই যে 1/n minus 1 সিকোয়েন্স, এই সিকোয়েন্স is defined for n greater than equal to 2, and this is also tending to 0 as n tends to infinity, right? তাহলে after the second term you see that 1/1 plus 2 to the power n minus 1 is sandwiched between two null sequences. Therefore 1/1 plus 2 to the power n minus 1 is also a null sequence. তাহলে বাকি অংশটাতে খুব একটা সমস্যা হলো না। The only thing was that algebra we have to know, otherwise we will not be able to do the problem. So let us go to this next one. বলছে examine the convergence of the sequence 4/5 to the power n. ঠিক আছে, তাহলে আমরা কি করছি, আমরা 4/5 টা দেখার জন্য আমি আগে তার রেসিপ্রোকাল দেখছি 5/4। ঠিক আছে, 5/4 to the power n কে আমি লিখতে পারছি as 1 plus 1/4 to the power n। এবারে 1 plus 1/4 to the power n, এটা এই জিনিসটা বাইনোমিয়াল থিওরেম লাগালে ইকুয়াল টু কি হয়, এটা হবে 1 প্লাস n চুজ 1, রাইট? তোমাদের যেটা পছন্দ সেটাই না হয় লিখি, n চুজ 1 ইন্টু 1/4 প্লাস n চুজ 2 এটসেট্রা, সব সাম এইখানে কিছু ফাইনাইট পজিটিভ টার্মস আসছে। পজিটিভ কেন? কারণ 1/4 টা গ্রেটার দ্যান 0। ঠিক আছে, তাহলে n চুজ 1 কত, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, রাইট? সো এটা দাঁড়িয়ে যাচ্ছে কি, এই প্রথম দুটো, মানে আমি যদি এই প্রথমটাকেও এটার মধ্যে অ্যাবজর্ব করে দিই, তাহলে আমার পড়ে থাকছে কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়ালটা 1, ঠিক আছে না, ওটাও লিখলে ইন্টু 1/4 প্লাস সামথিং which is greater than 0, তাই না? এরকম জিনিস এটার মানে হবে। আর n minus 1 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল করে দাও, তাহলে এটা জাস্ট n/4 হয়ে যাচ্ছে। তাহলে n/4 প্লাস সামথিং, যে সামথিংটা পজিটিভ, এটা হচ্ছে এই যে দুটো লাইন দিয়ে করেছি, মানে 1 plus 1/4 to the power n is equal to n/4 plus something positive. So clearly it is greater than n/4, এটাই বলতে চাইছি। ঠিক আছে, ওকে। তাহলে যদি তুমি এটার এবারে রেসিপ্রোকাল নাও, তাহলে কি দাঁড়িয়ে যাচ্ছে যে ফর এভরি পজিটিভ ইন্টিজার n, এটা n এর উপরে কোনো আমার রেস্ট্রিকশন লাগাতে হচ্ছে না। কি পাচ্ছ, যে 4/5 টু দি পাওয়ার n যেটা, সেটা 0 আর 4/n এই দুটোর মধ্যে স্যান্ডউইচ থাকবে ফর এভরি পজিটিভ ইন্টিজার n। তাহলে যে সিকোয়েন্সটা 4/5 টু দি পাওয়ার n, it is sandwiched between the sequence 0 and the sequence 4/n. 4/n সিকোয়েন্সটা কেমন, যে লিমিট n tending to infinity 4/n is equal to 0. Therefore by sandwich theorem তুমি পেয়ে যাচ্ছ যে লিমিট n tending to infinity 4/5 to the power n is also equal to 0, right? So I think this is the next one then. হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি আশা করি বোঝাতে পারলাম এই অঙ্কটা। পরের অঙ্কতে যাওয়া যাক। তো কি বলছে যে এবারে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি xn ইকুয়াল টু 1 দেখাতে হবে, যেখানে xn এর একটা চেহারা দিয়ে দিয়েছে। কি দিয়েছে, 1 বাই স্কোয়ার রুট অফ n স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই স্কোয়ার রুট অফ n স্কোয়ার প্লাস 2 প্লাস এটসেট্রা প্লাস 1 বাই স্কোয়ার রুট অফ n স্কোয়ার প্লাস n, যেখানে n ইজ এ পজিটিভ ইন্টিজার। তো আবার আমি এটাকে স্যান্ডউইচ থিওরেম থেকেই করব। হ্যাঁ, তার জন্য একটু অ্যালজেব্রা করতে হচ্ছে। প্রথম জিনিস যেটা লক্ষ্য করছি, যে আমি যদি যে কোনো একটা জে নিয়ে নিই 1 থেকে n এর মধ্যে, ঠিক আছে, তাহলে কিরকম দাঁড়াবে, 1 লেস দ্যান অর ইকুয়াল টু জে লেস দ্যান অর ইকুয়াল টু n। তাহলে তার সাথে যদি আমি n স্কোয়ার যোগ করে দিই, তাহলে এটা পাচ্ছি n স্কোয়ার প্লাস 1 is less than or equal to n squared plus j is less than or equal to n squared plus 1, sorry n squared plus n। তাহলে স্কোয়ার রুট নাও,
পজিটিভ স্কোয়ার রুট নিলে ইনইকুয়ালিটি একই থেকে যাবে। তার মানে হবে স্কোয়ার রুট অফ n স্কোয়ার প্লাস 1 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু স্কোয়ার রুট অফ n স্কোয়ার প্লাস j ইজ লেস দ্যান অর ইকুয়াল টু স্কোয়ার রুট অফ n স্কোয়ার প্লাস n। তাহলে 1 বাই করলে ইনইকুয়ালিটিটা উল্টে যাবে। তাহলে তুমি কি পাচ্ছ যে 1 বাই স্কোয়ার রুট অফ n স্কোয়ার প্লাস n is less than or equal to 1 by square root of n squared plus j is less than or equal to 1 by n square root of n squared plus 1। আর এটা কিন্তু প্রত্যেকটা j এর জন্য হচ্ছে, মানে j সমান 1 বসাও, 2 বসাও ইত্যাদি n অবধি। তাহলে এই কটা ইনইকুয়ালিটি পাচ্ছ? আসলে n খানা ইনইকুয়ালিটি পাচ্ছ, প্রত্যেকটা j এর জন্য একটা করে ইনইকুয়ালিটি পাচ্ছ। এবার সেই n খানা ইনইকুয়ালিটিকে যোগ করো। যোগ করলে বাঁ পাশে কি হবে, যে এই যে 1 বাই স্কোয়ার রুট অফ n স্কোয়ার প্লাস n, এটা n বার নিজের সাথে যোগ হবে। তাহলে n বার নিজের সাথে যোগ হলে কি পাবে, n ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ n স্কোয়ার প্লাস n। ডান দিকে কি হচ্ছে, 1 বাই স্কোয়ার রুট অফ n স্কোয়ার প্লাস 1, এটাও কিন্তু j এর উপরে নির্ভর করছে না, সুতরাং এটা নিজের সাথেই n বার যোগ হচ্ছে। তাহলে সেটা দাঁড়িয়ে যাচ্ছে কি, n ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ n স্কোয়ার প্লাস 1। আর মাঝখানে যে যোগফলটা হচ্ছে সেটা এক্স্যাক্টলি এটা হচ্ছে 1 বাই স্কোয়ার রুট অফ n স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই স্কোয়ার রুট অফ n স্কোয়ার প্লাস 2 প্লাস ইত্যাদি প্লাস 1 বাই স্কোয়ার রুট অফ n স্কোয়ার প্লাস n। আশা করি বোঝাতে পেরেছি। হ্যাঁ, প্রত্যেকটা j এর জন্য, j ইকুয়াল টু 1 2 ইত্যাদির জন্য এই ইনইকুয়ালিটিটা সত্যি হয়েছে। ঠিক আছে, করে ওই n খানা যে ইনইকুয়ালিটি পেয়েছো সবকটা নাম্বার কিন্তু পজিটিভ নাম্বারস, সুতরাং ওইগুলোকে সবকটাকে তুমি, অবশ্য সেটা ইম্পর্টেন্ট ছিল না এখানে, কারণ আমি শুধু যোগ করছি। তাহলে n খানা ইনইকুয়ালিটি পেয়েছি, সেই n খানা ইনইকুয়ালিটিকে আমি যদি যোগ করি, তাহলে যে স্লাইডের সবচেয়ে তলায় যে ইনইকুয়ালিটি লেখা আছে সেটা আমি পাবো, কারণ বাঁ পাশে আমি n বার একই নাম্বারকে নিজের সাথে যোগ করছি, ডান পাশেও n বার একই নাম্বারকে নিজের সাথে যোগ করছি, আর মাঝখানে যেটি বসে আছে সেটা হচ্ছে xn। ঠিক আছে, তাহলে এটা পেলাম। তা বললামই আগেই যে আমি স্যান্ডউইচ থিওরেমটা লাগাবো, তার মানে আমার বাঁ পাশে আর ডান পাশে যে দুটো সিকোয়েন্স তৈরি হয়ে গেল, n ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ n স্কোয়ার প্লাস n আর n ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ n স্কোয়ার প্লাস 1, এই দুটো সিকোয়েন্সই নাল, নাল সিকোয়েন্স হবে না, সরি, অভ্যাস হয়ে গেছে, সরি, এই দুটো সিকোয়েন্সই 1 এ কনভার্জ করবে, এটা আমি দেখাবো। তাহলে স্যান্ডউইচ থিওরেম থেকে মাঝখানের সিকোয়েন্সটাও 1 এ কনভার্জ হবে, এটা আমি দেখতে পারবো। ঠিক আছে, ওটাই আমার এক্সারসাইজ। তো দেখো, এটা খুব শক্ত হবে না। হ্যাঁ, তাহলে তোমার বাঁ পাশে যেটা ছিল সেটা ছিল n বাই স্কোয়ার রুট অফ n স্কোয়ার প্লাস n। তাহলে এটা লিমিট নাও অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। তো হোয়াট ইজ দ্য বেসিক আইডিয়া এই ধরনের লিমিট নেওয়ার, যে আমি দেখবো এটা একটা রেশনাল ফাংশন, তাই না? উপরে n এর কিছু পাওয়ারস আছে, নিচে n এর কিছু পাওয়ারস আছে। তো কি পাওয়ার আছে? n এর পাওয়ার কিন্তু 1, তাই না? তলায় n স্কোয়ার্ড আছে কিন্তু তার আবার স্কোয়ার রুট আছে, তাহলে ওই পাওয়ারটা অ্যাকচুয়ালি n, সুতরাং ওপর নিচ আমি n দিয়ে ভাগ করব। তাহলে উপর নিচ যদি আমি n দিয়ে ভাগ করি, তাহলে নিউমারেটর কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। আর তলায় আমি যদি n দিয়ে ভাগ করি, তাহলে স্কোয়ার রুটের মধ্যে n টাকে ঢোকাতে চাইবো। তাহলে স্কোয়ার রুটের মধ্যে যদি আমি n টাকে ঢোকাতে চাই, তাহলে ওটা কিভাবে ঢুকবে, n স্কোয়ার হিসেবে ঢুকবে। তাহলে আমার এখানে যেটা করছো, মানে আমি লিমিটটা লিখছি না, ঠিক আছে? তাহলে আমি উপরে আমার নিউমারেটরে আসছে, দাঁড়া, সরি, হ্যাঁ, তার উপরে তোমার আসছে n ডিভাইডেড বাই n। ঠিক আছে, এটা হচ্ছে নিউমারেটর। আর তলায় কি হচ্ছে, স্কোয়ার রুট অফ, এবারে এখানেও ভাগ করব n দিয়ে, কিন্তু ভাগ এবারে কি দিয়ে হবে, যেহেতু স্কোয়ার রুটের মধ্যে হচ্ছে, সুতরাং n স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস n বাই n স্কোয়ার, তাই না? এইটা যে যার লিমিট নিচ্ছ তার লিখেই দিই, লিমিট, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n বাই স্কোয়ার রুট অফ n স্কোয়ার প্লাস 1 আসলে এটার সাথে সমান। এবার n বাই n সমান 1 হয়ে গেছে, n স্কোয়ার বাই n স্কোয়ারটা 1 হয়ে গেছে, আর n বাই n স্কোয়ারটা 1 বাই n হয়ে গেছে। সুতরাং আমি এটা পেয়েছি। ঠিক আছে, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস 1 বাই n। এবার আবার করে অ্যালজেব্রা অফ লিমিটস লাগিয়ে দাও, তাহলে কি হবে, নিউমারেটর ইজ গোয়িং টু 1,
the constant. Denominator এ কি হচ্ছে 1 by n is tending to 0. So 1 plus 1 by n is tending to 1. তাহলে square root of 1 plus 1 by n is tending to 1. তাই না? তাহলে এই লিমিটটা পেয়ে যাচ্ছ ইকুয়াল টু 1। কারেক্ট? ডান পাশে যেটা ছিল সেটা কি ছিল n ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ n স্কোয়ার প্লাস 1। তার লিমিট ক্যালকুলেট করতে হবে n টেন্ডিং টু ইনফিনিটি। আবার একই যেটা লিখলাম এক্ষুনি পেন দিয়ে, একই রকম কাজ করব, ওপর নিচ আমি n দিয়ে ভাগ করব। তাহলে নিউমারেটরটা তোমার 1 হয়ে যাবে আর ডিনোমিনেটরটা 1 প্লাস 1 বাই n স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে? অলরাইট, ওখানে হয়েছিল তোমার 1 প্লাস 1 বাই n, কারণ n ডিভাইডেড বাই n স্কোয়ার ছিল, তাহলে একটা n ক্যান্সেল হয়ে গেছিল। এখানে n স্কোয়ার প্লাস 1 রয়েছে, তাহলে ওটাকে তুমি যদি n স্কোয়ার দিয়ে ভাগ করো তাহলে n স্কোয়ার বাই n স্কোয়ার করলে 1 আসে, আর একটা 1 বাই n স্কোয়ার পড়ে থাকে তার স্কোয়ার রুট, রাইট? তাহলে তুমি যদি লিমিট নাও তাহলে নিউমারেটরটা 1 এ যাচ্ছে আর ডিনোমিনেটরে কি হচ্ছে 1 বাই n স্কোয়ারটাও 0 তে যাবে, রাইট? তাহলে 1 প্লাস 1 বাই n স্কোয়ারটা 1 এ যাবে, তাহলে তার স্কোয়ার রুটটা 1 এ যাবে। তাহলে তুমি কি পাচ্ছ ফাইনালি, যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n বাই স্কোয়ার রুট অফ n স্কোয়ার প্লাস 1 সেটাও 1 হয়ে যাচ্ছে। তাহলে এক্ষুনি যা বলা হলো যে সুতরাং xn যেটা সেটা এই দুটো সিকোয়েন্সের মধ্যে স্যান্ডউইচড ছিল, তারা দুজনেই 1 এ কনভার্জ করছে, তাহলে xnটাও তোমার 1 এ কনভার্জ করে যাবে। ঠিক আছে? আশা করি আমি এই অঙ্কগুলো বোঝাতে পারছি। আর নেক্সট রেজাল্টটা একই ধরনের প্রশ্ন, যে তোমার একটা সিকোয়েন্স দেওয়া আছে xn is equal to, যার nth টার্ম হচ্ছে 1 by n plus 1 whole squared plus 1 by n plus 2 whole squared plus ইত্যাদি plus 1 by n plus n whole square। ঠিক আছে? দেখাতে বলছে যে এটা একটা নাল সিকোয়েন্স হবে। ঠিক আছে? ওকে, তাহলে কিভাবে করবে এটাও আমরা স্যান্ডউইচ থিওরেম থেকেই করব। তাহলে প্রথম জিনিস লক্ষ্য করো যে যদি তুমি n প্লাস 1 ভাবো, তাহলে n প্লাস 1 অবশ্যই করে লেস দ্যান অর ইকুয়াল টু n প্লাস জে, যেখানে জেটা যে কোনো 1 থেকে n এর মধ্যে একটা নাম্বার, তাই না? n প্লাস 1 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু, মানে ইনফ্যাক্ট n প্লাস 1 ইজ ইকুয়াল টু n প্লাস 1 and n plus 1 is less than n plus 2, less than n plus 3 ইত্যাদি less than n plus n প্রত্যেকটা থেকে। তাহলে যদি স্কোয়ার নাও তাহলে ইনইকুয়ালিটি একই থেকে যায়। সো therefore you get that n plus 1 whole square is less than or equal to n plus j whole square। ঠিক আছে? এটা হচ্ছে for every j from 1 to n। তাহলে আবার আগের অঙ্কের মতনই তুমি n খানা ইনইকুয়ালিটি পাচ্ছ। তাহলে এবার যদি তুমি রেসিপ্রোকাল নাও, আমি বোধহয় একটু স্টেপ জাম্পিং করেছি, তাহলে লিখে দিচ্ছি আর কি এখানে। তাহলে আমার কি দাঁড়াবে, আমার দাঁড়াচ্ছে 1 বাই n প্লাস জে হোল স্কোয়ার, এই জিনিসটা will be less than or equal to 1 by n plus 1 whole square। ঠিক লিখলাম? for every j from 1 to n। ঠিক আছে? আর 1 by n plus j whole square কেমন নাম্বার আরো বলা যায় যে এটা 0 থেকে বড় বা সমান। তাহলে প্রত্যেকটা j এর জন্য তাহলে তুমি এইরকম একটা ইনইকুয়ালিটি পাচ্ছ প্রত্যেকটা j এর জন্য, যেখানে যেটা 1 2 3 4 ইত্যাদি n অবধি। তাহলে এই যে n ইনইকুয়ালিটি পাচ্ছ, ইনফ্যাক্ট ঠিকই আমি এখানে বরং ঠিক লিখেছি, তাহলে এটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0ই হচ্ছে, তাই না? তাহলে তুমি যদি এই ইনইকুয়ালিটি গুলোকে যোগ করো তাহলে 0 কে n বার নিজের সাথে যোগ করলে 0ই পাওয়া যাবে। তারপরে 1 বাই n প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 1 বাই n প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ইত্যাদি করলে তুমি xn পাবে, তাহলে মাঝখানে xn পেয়ে যাবে। আর এখানে ডান দিকে কি হবে 1 বাই n প্লাস 1 হোল স্কোয়ার, এই নাম্বারটাকেই তুমি নিজের সাথে n বার যোগ করে দিচ্ছ। ঠিক আছে? তাহলে তুমি ন্যাচারালি n বাই n প্লাস 1 হোল স্কোয়ার পেয়ে যাচ্ছ। তো আমি এটাকে আরো একটু গুছিয়ে লিখেছি। কিভাবে লিখেছি? ওপর নিচ আমি এবারে কিন্তু n স্কোয়ার দিয়ে ভাগ করছি। তাহলে n ডিভাইডেড বাই n স্কোয়ার করলে তুমি 1 বাই n পাও, সেই 1 বাই n টা এখানে পেয়েছো। ঠিক আছে? আর n প্লাস 1 হোল স্কোয়ারকে যদি তুমি n স্কোয়ার দিয়ে ভাগ করো তাহলে স্কোয়ারের মধ্যে n স্কোয়ারকে ঢোকাতে হবে, তো n হিসেবে ঢুকছে, তাহলে কি হয়ে যাচ্ছে n বাই n মানে 1 প্লাস 1 বাই n, তাই না? তার হোল স্কোয়ার, এটা পাচ্ছ। সুতরাং তুমি যদি ওপর নিচ n স্কোয়ার দিয়ে ভাগ করো তাহলে তুমি
এই নাম্বারটা পাচ্ছ 1/n ইন্টু 1/1 প্লাস 1/n হোল স্কোয়ার। তাহলে এই যে নাম্বারস পেলে সেটা যে সিকোয়েন্স তৈরি হচ্ছে তার লিমিট কত হবে? লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1/n ইন্টু 1/1 প্লাস 1/n হোল স্কোয়ার, তাই না? এটা আমি ক্যালকুলেট করতে চাইছি। এবার আমি জানি কি যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1/n টা এক্সিস্ট করে, আর সেই কারণেই লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1/1 প্লাস 1/n হোল স্কোয়ার সেটাও এক্সিস্ট করবে। তাহলে যেহেতু এই লিমিটটা এক্সিস্ট করে, এটা আমরা লিখি না কিন্তু মনের মধ্যে পরিষ্কার করে ভেবে নিই যে এই দুটো লিমিট যেহেতু এক্সিস্ট করবে সেই জন্য এই লিমিটটাও বাঁ পাশে যে লিমিটটা লেখা আছে সেটাও এক্সিস্ট করবে, আর সেই লিমিটটার মান কত হবে? এই লিমিট আর এই লিমিটের গুণফল। ঠিক আছে, তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1/n কত হচ্ছে? 0। আর লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1/1 প্লাস 1/n হোল স্কোয়ার কত হবে? নিউমারেটরটা 1 এ যাচ্ছে আর ডিনোমিনেটরটাও 1 এ যাচ্ছে, তাই না? কারণ 1/n ইজ টেন্ডিং টু 0, সো 1 প্লাস 1/n ইজ টেন্ডিং টু 1, তাহলে 1 প্লাস 1/n হোল স্কোয়ার ইজ টেন্ডিং টু 1। সুতরাং এই যে লিমিটটা, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 প্লাস 1/n হোল স্কোয়ার, এই জিনিসটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু 1। তাহলে টোটাল লিমিটটা কত হবে? 0 ইন্টু 1, তার মানে ওটা 0 হয়ে যাবে। তাহলে তোমার যে সিকোয়েন্স এক্সটেন্ড ছিল সেই সিকোয়েন্স এক্সটেন্ডটা কিন্তু স্যান্ডউইচড হয়ে গেছে বিটুইন টু নাল সিকোয়েন্সেস, রাইট? তাহলে স্যান্ডউইচ থিওরেম বলছে যে তোমার xn will also converge to 0 as n tends to infinity. That is all. ঠিক আছে? So maybe let us do one more problem and stop today. কি বলছে যে ধরো an আর bn দুখানা সিকোয়েন্স দেওয়া আছে such that limit n tending to infinity bn minus an is equal to 0 প্রথমত, আর দ্বিতীয়ত bn is positive actually, তো greater than 1 নিতে হবে, সরি, তাহলে bn greater than 1 for all পজিটিভ ইন্টিজার্স। ঠিক আছে, তাহলে দুখানা সিকোয়েন্স দেওয়া আছে, তার মধ্যে এই দুটো কন্ডিশন দেওয়া আছে যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি bn মাইনাস an ইজ ইকুয়াল টু 0 আর bn টা গ্রেটার দেন 1 ফর এভরি n পজিটিভ ইন্টিজার। তাহলে দেখাতে বলছে যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an ডিভাইডেড বাই bn ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তো এটাও আমরা স্যান্ডউইচ থিওরেমেরই অঙ্ক। তাহলে কিভাবে করব? আমি যে কোনো একটা n নিলাম পজিটিভ ইন্টিজার, তাহলে তার জন্য আমি 1 মাইনাস an বাই bn এইটার মডিউলাস নিচ্ছি। তো মডিউলাস যেই নিলাম অবভিয়াসলি ওটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 তো হয়েই যাচ্ছে। আবার 1 মাইনাস an বাই bn এটার মানে কত? জাস্ট bn মাইনাস an ডিভাইডেড বাই bn, তাই না? তাহলে সেটাই লিখেছি। সো 1 মাইনাস an বাই bn এর মড কত হয়ে যাচ্ছে? মড অফ bn মাইনাস an বাই bn, তাই না? ফাইন, এবার এটাকে লিখতে পারো bn যেহেতু গ্রেটার দ্যান 1 তাহলে মড bn ইজ ইকুয়াল টু bn, সুতরাং এটাকে লিখতে পারো মড অফ bn মাইনাস an ডিভাইডেড বাই bn, রাইট? এবার bn টা একের চেয়ে বেশি, সুতরাং 1 বাই bn টা একের চেয়ে কম, তাহলে সেই জন্যই তুমি এই ইনইকুয়ালিটিটা পেয়ে যাচ্ছ যে মড bn মাইনাস an ডিভাইডেড বাই bn ইজ লেস দ্যান মড bn মাইনাস an। ঠিক আছে, তাহলে এবারে কি বলতে পারছো? বাঁ পাশেতে তোমার 0 বসে আছে, সুতরাং দ্যাট ইজ কনভার্জিং টু 0, রাইট? আর ডান পাশে ইউ হ্যাভ দিস সিকোয়েন্স। তো তোমার জানা আছে যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি bn মাইনাস an ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা শিখেছি কি যে দিস ইমপ্লাইজ দ্যাট লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি mod bn minus an will also be equal to 0। শিখেছি এটা, তাহলে এটাও নাল সিকোয়েন্স হয়ে গেল। তাহলে এইটা নাল সিকোয়েন্স, বাঁ পাশেও নাল সিকোয়েন্স, তাহলে স্যান্ডউইচ থিওরেম কি বলছে যে 1 মাইনাস an বাই bn এটার মডিউলাস নিলে সেটাও একটা নাল সিকোয়েন্স হচ্ছে। এবার আরো কি শিখেছো যে একটা সিকোয়েন্স যদি যে কোনো এক্সটেন্ড যদি দেওয়া থাকে তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, এই জন্যই বলতেছি আমার থিওরির লেকচার গুলো কিন্তু শুনবে, ঠিক আছে? তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি মড xn ইজ ইকুয়াল টু 0, এটা ইমপ্লাই করে যে লিমিট সবসময় কিন্তু এরকম একটা ইমপ্লিকেশন হয় না, তাই না? শুধু যখন 0 তে কনভার্জ করছে তখন ঘটনাটা ঘটে।
যে যদি তোমার মড এক্সেনটা জিরোতে কনভার্জ করে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এক্সেনটাও জিরোতে কনভার্জ করবে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে তুমি পাবে কি, যে এখানে কি ছিল, মড অফ 1 মাইনাস an বাই bn, সেটা কনভার্জ করে যাচ্ছে টু জিরো অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। সেখান থেকে তুমি ইমপ্লাই করে দিতে পারছো যে মড যদি তুলে দাও তাহলে ওটা নাল সিকোয়েন্স থাকে। সুতরাং লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 মাইনাস an বাই bn সেটাও ইকুয়াল টু 0 হবে, কিন্তু 1 তো কনস্ট্যান্ট সিকোয়েন্স। সুতরাং এখান থেকে ফলো করে যাচ্ছে যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an বাই bn ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো খুব সাটল ওয়েতে তুমি এই একটা থিওরাম ব্যবহার করলে, এখানে একটা থিওরাম ব্যবহার করেছো, স্যান্ডউইচ থিওরাম ব্যবহার করেছো, এত সব রেজাল্ট ব্যবহার করে এই অঙ্কটা করতে পেরেছো। তাহলে আজকে আমরা এই কটা অঙ্কই করি, আমরা কন্টিনিউ করব। আর আমি যেটা বলছি যে যদি এটা এখান থেকে কিছু উপলব্ধি করতে চাও ভালো, তাহলে তার জন্য তোমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে যে থিওরির যে লেকচারগুলো সেটা ভালো করে দেখবে, না হলে কোনো লাভ, খুব লাভ হবে না আর কি। ঠিক আছে, সো লেট আস স্টপ হিয়ার।